শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা বিষয়ে গবেষণা ফলাফল উপস্থাপন ও নীতি নির্ধারক বৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। বেসরকারি উন্নয়ন সংস্থা RDRS বাংলাদেশ কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ডেভেলপমেন্ট মেজার্স বিয়ন্ড 2030, কারণ এই ডিসকাশন এখন শুরু হয়েছে। আমরা যখন SDGর কথা বলি, যখন আমরা SDG বলি, SDG 17টা গোল কিভাবে আসবে। আপনারা জানেন যে SDGর এই 17টা গোল তৈরি হওয়ার সময় সারা পৃথিবীতে 8 মিলিয়ন মানুষকে যুক্ত করে তাদের কাছ থেকে সরাসরি বক্তব্য নিয়ে তারপরে আমাদের এই 88 মিলিয়ন মানে হচ্ছে আপনার 8.8 কোটি, তার মানে প্রায় 9 কোটি মানুষকে যুক্ত করে তাদের সরাসরি মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের এই SDG গোলটা সারা বিশ্ব থেকে এসেছে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা সেই সময় এই ডিসকোর্সে 2009-10 এই সময় থেকে না, তার একটু আগে থেকে এই ডিসকাশনটা শুরু হয়েছে, যে পরবর্তীতে কি যখন ডিসকোর্সটা শুরু হয়েছে আমরাও আমাদের এখান থেকে অনেকগুলো প্রপোজাল পাঠিয়েছিলাম। জেনে খুশি হবেন যে এই 17টা গোলের মধ্যে 11টা আমাদেরও প্রপোজাল ছিল, ম্যাচ করেছে। তার মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিসকোর্সে বাংলাদেশ যে খুব থটফুল কন্ট্রিবিউশন রেখেছে এবং রাখবে, এতে কোনো সন্দেহ নেই। এখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি, একটা ইন্ডেক্স দিয়ে এটাকে মাপা হয়, বলা হয় জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, GDI। আপনার নাম শুনেছেন আছে, GDI মেজারমেন্টটা দেখলে আপনি বুঝবেন যে এখানে কিছুটা কাহিনী আছে। GDI কে বলা হয়, GDI এর ভ্যালু কত থেকে কত হতে পারে, বলছে 0 থেকে 1, মানে একটা ফ্র্যাকশন, ঠিক আছে, ভগ্নাংশ 0 থেকে 1 এর মধ্যে থাকে। GDI কিভাবে মাপা হয়? ফিমেল HDI ডিভাইডেড বাই মেল HDI। উপরে হচ্ছে নিউমারেটরে হচ্ছে ফিমেল HDI, ডিনোমিনেটরে হচ্ছে আপনার মেল HDI, এবং বলা হয়েছে এটার ভ্যালু 0 থেকে 1 হইতে পারে। কেন? থিওরিটিক্যালি তো এটা বেশিও হইতে পারে। যদি কোনো দেশে ফিমেল HDI মেল HDI থেকে বেশি হয় তাহলে তো 1 এর থেকে বেশি হইতে পারে, কিন্তু বলেই দেওয়া আছে এটা 0 থেকে 1। তার মানে UNDP জানেন, UN অর্গানাইজেশন জানেন যে সারা পৃথিবীতে প্রিভ্যালেন্ট কন্ডিশন হচ্ছে এটাই, যে মেল HDI ইজ হায়ার দ্যান ফিমেল HDI। সো এটা হলো প্রিকনসিভড আইডিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, এটা করার একটা প্রোগ্রাম যাতে ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করতে পারি প্রশাসনিক এবং বেসরকারি পর্যায়ে। এখানে তো আমরা দেখেছি যে ওনারা আমাদের অবকাঠামো, আমাদের এই 8টি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো কি, ওনারা এটাকে আসলে মানে মেইনলি তুলে ধরবে। কার কাছে তুলে ধরবে? সরকারের কাছে তুলে ধরবে, বা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কাছে তুলে ধরবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবে। ওনাদের মেইন কাজ এটা। সাথে সাথে কিছু সচেতনতামূলক যে কাজগুলো বলা হচ্ছে, এই যে আমরা এই হাইজিনিক ব্লগ বা আমরা অন্যান্য এই মত বিনিময়গুলো আমরা করব, যেন আমাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মন্ডলী এবং অভিভাবক তারা যেন সচেতন হয়। তাদের অবগতির জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো, আমি মনে করি এখানে যে একটি প্রোগ্রাম করার কথা যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সেখানে আমার প্রস্তাব থাকবে ওনাদের সঙ্গে তো বসবে, সাথে অভিভাবকদের নিয়ে বসলেও। কারণ আমার যদি এই যে আমার এক সম্মানিত ম্যাডাম মানে বলেছেন যে ওনারা বাড়ি থেকে যদি অপরিষ্কার হয়ে আছে আমি কি করব, তাইলে আমার মনে হয় তাদের মাধ্যমে তাদের অভিভাবকদেরকেও আমাদের সচেতনতা করা দরকার। বাংলাদেশের ইদানিং এমন কোনো গ্রাম নাই মানে যে সাবান ব্যবহার করে না বা টয়লেট ব্যবহার করে না। আমার মনে হয় খুব
পাওয়া যাবে না। আমার বাংলাদেশের 64 মানে আমরা যেটাকে বলি 64,000 গ্রামের মধ্যে এখন আর সেরকম নাই, আগের মতো নাই মানুষ। আর আগে যে আমরা নদীতে পুকুরে গিয়ে যে স্নান করতাম বা সকালে উঠে যে আমরা ওখানে চলে যেতাম, এখন এটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই আমরা টিউবওয়েলের মাধ্যমে বা অন্যান্যভাবে আমরা কিন্তু আমরা এই পানিটা ব্যবহার করতেছি, তাইলে মানুষ চেঞ্জ হয়ে যায়। আমার একটা প্রশ্ন থাকবে সেটা যে স্কুলের মধ্যে, প্রাইমারি স্কুলের মধ্যে, হাই স্কুলে হয় না বোধহয় খুব সম্ভবত, কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু অভিভাবক সমাবেশ আছে, যেখানে মারা বেশিরভাগ আসে, বাবারাও আসে। তাদেরকে নিয়ে যদি এই প্রোগ্রামগুলো, যদি সচেতনতামূলক প্রোগ্রামগুলো যদি করতে পারি বৃহৎ আকারে, তাহলে আমার মনে হয় সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরাও এটা জানবে। এবং তাদেরকে যদি আমরা বোঝাতে পারি যে আমরা এভাবে, আপনারা বাড়িতেও এভাবে চলবেন, এখানে চলবে। যেমন এখানে একটি আমার কক্সবাজারের জেলা স্পেশালি খুব খারাপ একটা দিক আছে, সেটি হলো বাল্যবিবাহ। আমি যদি ছাত্রীর সঙ্গে কথা বলি, সে তো ইচ্ছে করে বাল্যবিবাহ করে যাচ্ছে। একটা ক্লাস 8-এর মেয়ে, 7-এর মেয়েকে ইচ্ছে করে বিয়ে করতে চায়, তাকে কিন্তু তার অভিভাবকরা জোর করে বিয়ে দিতে চায় এবং ঘুরছে বাংলাদেশে। যেমন আমরা এই সম্প্রতি গত রোববারে আইন শৃঙ্খলা কমিটির মিটিং জেলা যেটা হয়েছে, সেখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন কক্সবাজার একটা বার্নিং ইস্যু হলো অল্প বয়সে বিয়ে দেওয়া, যে বিয়ে করবে। তাহলে এটা ওনাদের সঙ্গে আমাদেরকে শেয়ার করতে হবে। আমার প্রস্তাব থাকবে, আপনারা যখন এই যে সমাবেশগুলো করবে, ওইখানে অভিভাবক সমাবেশের দিন যদি করলে আর ভালো হয়, এবং অভিভাবকদেরকেও সচেতন করা দরকার। RDRS বাংলাদেশ আয়োজিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রামমোহন বলেন, পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আপনারাও আমাদের যে বাস্তবতা যে শিক্ষা প্রতিষ্ঠানে সেটা তুলে ধরেছেন। খুবই ভালো লেগেছে, কারণ আমাদের জন্য এটা দরকার। আমাদের দেশের মধ্যে 66টি জেলার আমরা 61 নম্বর জেলা, শিক্ষা, সচেতনতা সবকিছুতেই সেরকম আমরা পিছিয়ে পড়া একটা জেলা। কিন্তু আমাদের এই জেলায় যে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, স্যানিটেশনের ক্ষেত্রে অথবা হাইজিন, আমরা যেটাই বলি, সব ক্ষেত্রে আমাদের সরকারের সাথে সাথে এনজিও সংস্থাগুলো আমাদেরকে যথেষ্ট আগে থেকে আমরা অনেক চেঞ্জ হয়েছি, যেটুকু আমরা এর আগে ছিলাম না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই আপনাদের যে কক্সবাজার জেলায় 8টি প্রতিষ্ঠান আপনারা চুজ করেছেন এবং সেখানে আমাদের নিম্ন মাধ্যমিক পর্যায়ে 2টি স্কুল রয়েছে, হাই স্কুল। তো আমাদের এইটুকুর থেকে আপনারা যেটুকু পেয়েছেন সেটা আমাদের কাছে আপনারা তুলে ধরছেন। তো আমার মনে হয় আমরা যে বিশেষ করে হাইজিন কর্নার, চেঞ্জ রুম, এগুলো আমাদের আপনারাও বলেছেন যে এগুলো আমাদের মেয়েগুলোর জন্য বেশি কার্যকর এবং আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু সাথে সাথে আমাদের আরেকটা অংশ রয়েছে, আমাদের ছাত্র যারা পুরুষ শিক্ষার্থী, তাদের দিকেও আমাদের নজর রাখা দরকার এবং যে কোনোভাবে আমার মনে হয় এই 8টি প্রতিষ্ঠান পারলে এরপরে অন্যান্য প্রতিষ্ঠানেও আমাদের এই যে সচেতনতামূলক কার্যক্রমগুলো শুরু করা দরকার। মতবিনিময় সভায় উপস্থিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া যেমনটি বলছিলেন, স্যার জোর দিয়েছি বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে সাবলীল পাঠে, যেটা আমাদের একটা মারাত্মক দুর্বলতা। আমরা বলেছি শিক্ষকদেরকে যে সকল শিক্ষার যে কয়টা ধরন রয়েছে, পড়া, লেখা, শোনা এবং বলা, এর মধ্যে সবচেয়ে মাদার হলো পড়া, সাবলীলভাবে পড়া। যদি একজন শিক্ষার্থী সাবলীলভাবে পড়তে না পারে, যদি সেই শব্দের মানে না জানে, যদি দুইটা সেন্টেন্সের ইনার মিনিং না জানে, তাহলে কিন্তু তার সেই পাঠটা হৃদয়ঙ্গম করা সম্ভব না। যদি কোনো শিক্ষার্থী রিডিং পড়তে দুর্বল হয়, তাহলে সে বিজ্ঞানে দুর্বল হবে, সে গণিতে দুর্বল হবে, সে ভূগোলে দুর্বল হবে, সে সমাজ বিজ্ঞানেও দুর্বল হবে। এই বিষয়গুলোতে আমরা জোর দিচ্ছি। আমি স্যার সময় জলপাই কিংবা কি বিদ্যালয় রয়েছে স্যার ইনানি স্যার, সেই স্কুলটাতে স্যার আমাদের কিন্তু পানি নেই স্যার, কোনোভাবেই সেই বিদ্যালয়টাতে পানি আসে না। যাকে বলে যে মানে লালন মরল স্যার, আমাদেরকে এই দুটো পলিথিন মুক্ত হয়ে দিতে পারতেন। এটা স্যার মাইন্ডসেট, এটা মাইন্ডসেট স্যার। আমি কত বছর ধরে প্র্যাকটিস করছি জানি না,
কিন্তু আমি প্রতি বছর কমপক্ষে 2500 পলিথিন কম ইউজ করি। আই মাইসেলফ 2500 পলিথিন আমি হিসাব করে দেখেছি কম ইউজ করি, এবং কক্সবাজার আসার পর থেকে আমি অতিরিক্ত 10টি পলিথিনও ব্যবহার করি নাই। স্যার শিক্ষকদেরকে স্যার আমরা অনুরোধ করেছি তারা যেন স্যার স্কুলে কোনো পলিথিন ব্যবহার না করেন যে কোনো কাজের জন্য অতিরিক্ত, তার বাসা বাড়ি শিক্ষার্থী সহ। পাশাপাশি স্যার মেহমানরা গেলে পরে যে বোতলে পানি দেয় এই প্র্যাকটিসটাও স্যার আমরা অনুরোধ করেছি, তারা হয়তো বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। এবং স্যার RDRS-কে অনুরোধ করেছি আজকে স্যার আপনার সামনে যে স্যার আমাকে মাফ করে দেবেন স্যার, হোটেলগুলোতে 90% পানি ওয়াটার ফিল্টার থেকে ওয়াটার ফিল্টার থেকে সরবরাহ করা সম্ভব। তারা স্যার শুধু তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাদের অনেকেই এখানে একটু লাভের নজর দেখে। আবার আমাদের যারা কাস্টমার তাদেরও অনেকে আছে তারা শুধু একটা মানে অহেতুক একটা ভয়ের মধ্যে থাকে, নিরাপদ পানির ভয় থাকে যে আমি এটা পাবো কিনা। এই দুইটা গ্যাপ মনে হয় স্যার দূর করা প্রয়োজন। তাহলে আমরা বড় হোটেলগুলোতে কিন্তু আমরা 90% পানির বোতল স্যার আমরা রিডিউস করতে পারি। আর পাশাপাশি এখানে স্যার আমাদের যত সংস্থা আছে আমরা এই ধরনের পলিথিনগুলো আমরা নাবিল আপা মাইন্ড করবেন না, আপনার সংস্থাকে বলতে পারেন ঠিক আছে এটা আসলে একেবারে ফ্যান্সি, এটা কোনো জরুরি মনে হয় নয়, এবং অডিয়েন্সও এতে খুব একটা গুসা করবেন না, কারণ গোলাপটাই সুন্দর, পলিথিনটা নয়। বানিয়েছি শিক্ষকদের মধ্যে 1300 হয়তো পারিনি, অনেক আগে বানিয়ে ফেলছে। আমরা অন্তত শিক্ষকদের তারা যেন স্যার কাপড়ের ডিসপোজেবল কাপড়ের স্যার ব্যানার বানায়, এবং পরবর্তীতে সমস্ত ব্যানার জন্য ডিসপোজেবল। স্যার আপনারা যেন হুকুমনামা থাকে স্যার, যারা প্রিন্টার আছে বা ইয়ে আছে যারা মেশিনগুলো তারা যেন কাপড়ের ব্যানার স্যার সরবরাহ করে। এই মোটামুটি RDRS বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক নূরের নাবিলা তাবাসসুম যেভাবে বলেন, একাধিক প্রকল্প চলমান রয়েছে। আজ RDRS বাংলাদেশের কক্সবাজারের প্রমোটিং জেসি প্রজেক্টের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা বিষয়ক গবেষণা ফলাফল উপস্থাপন, নীতি নির্ধারক বৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক। এই মত বিনিময় সভায় আরও অনেকেই বক্তব্য রেখেছেন। কর্তৃক একটা সংস্থা লুথেরান ওয়ার্ল্ড ফেডারেশন, তারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসে, এবং বৃহত্তর রংপুর এবং বৃহত্তর দিনাজপুরের পাশাপাশি জনগোষ্ঠী যে ছিল তাদের ইন্টিগ্রেশনের জন্য এই সংস্থাটা কাজ করে, এবং যেহেতু রংপুর দিনাজপুরের কাছাকাছি এই জন্য রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস নামে এটা পরিচিতি লাভ করে। এবং তখন এই অর্গানাইজেশনটা ছিল একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন পার্সোনালিটি দ্বারা এই অর্গানাইজেশনটা পরিচালিত হতো। পরবর্তীতে যখন কার্যক্রম মোটামুটি শেষ হয়ে যায় তারপরও কিছু রিহ্যাবিলিটেশন, রেজিলিয়েন্স এই জাতীয় কিছু কার্যক্রম চালাইতে থাকে, এবং এক পর্যায়ে যখন মনে করে যে যারা কাজ শেষ হয়ে গেছে, এবং যাওয়ার আগে আমাদের RDRS বাংলাদেশ ইন্টারন্যাশনাল থেকে 1997 সালে বাংলাদেশ গভর্নমেন্টের যে নিয়মকানুন আছে রেজিস্ট্রেশন ভুক্ত হয়, এবং তখন থেকে RDRS বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজেশন নামে পরিচিত হয়, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কাজ শুরু করে। আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি প্রত্যেকটা স্কুলে যেয়ে, এবং সেখান থেকে কিছু ফাইন্ডিংস এসেছে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা মূলত যে স্কুল নিয়ে কাজ করছি, কেন স্কুল নিয়ে কাজ করতেছি, আমাদের যে ডেভেলপমেন্ট, একটা দেশের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার, সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে চিলড্রেন থেকে ডেভেলপমেন্ট করতে হবে। চিলড্রেন থেকে ডেভেলপমেন্ট করা মানে শুধুমাত্র যে একাডেমিক ইনস্টিটিউশনকে ডেভেলপমেন্ট করা এরকম না, আমরা যে আমাদের শেপিং ভ্যালুস আমাদের চিলড্রেন থেকে আসবে, আমাদের সোশ্যাল রিলেশনশিপ, তাদের যে অ্যাটিটিউড, যে ইনক্লুশন এবং ইকুয়ালিটি, এটা যদি আমরা একদম বাচ্চাদের থেকে না শুরু করি তাহলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। তো সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, তাহলে আমরা অবশ্যই একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। NGO প্রতিনিধিরা শিক্ষায় জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং হাইজিন ও স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় শিক্ষক, উন্নয়ন কর্মী, গণমাধ্যম কর্মী সহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।